খেপে গেলেন সমন্বয়করা। খেপে গিয়ে ডক্টর ইউনুস এবং আসিফ নজরুলকে দিলেন গণধোলাই। তবে কি কমাসায় পদত্যাগ করতে চলেছেন দুই উপদেষ্টা? অন্যদিকে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য সম্পর্কে ভয়াবহ তথ্য ফাঁস করেছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান। কি ঘটতে যাচ্ছে সারা দেশে? পরিস্থিতিতে ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৩২ নম্বর বাড়িতে হামলা পর্যন্ত চালানো হয়। আগুন ধরিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বাড়িটি। বাংলাদেশের ধানমন্ডিতে যখন শেখ মুজিবের বাড়ি ভাঙার কর্মকাণ্ড চলছে, তখন দুই বিচ্ছিন্নতাবাদী মানুষের অনলাইনে ভিডিও কথোপকথন সামনে এসেছে। যিনি ইন্টারভিউ নিচ্ছেন ও সেটি পরিচালনা করছেন তার নাম ইলিয়াস হোসেন, আর যাকে গেস্ট হিসেবে শোতে আনা হয়েছে তার নাম পিনাকি ভট্টাচার্য। উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপির প্রতিনিধি দলের বৈঠকের মধ্য দিয়ে এটি মোটামুটি নিশ্চিত হলো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। প্রেক্ষাপটটা অন্তত সেই রকম ভাবে তৈরি হচ্ছে, এটা খুবই স্পষ্ট। মানে আগে কিছুদিন আগ পর্যন্ত নানানজন নানান কথা বলছে, এমনকি সরকারের ক্যাবিনেটে থাকা ছাত্র উপদেষ্টারা আওয়ামী লীগের ব্যাপারে খুবই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখাচ্ছিলেন। বাইরে থাকা ছাত্ররা, ছাত্র নেতা, সমন্বয়করা, জাতীয় নাগরিক কমিটি, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলেছিল এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না করার জন্য তারা বিএনপিকেও ব্লেম করেছে। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা এখানে বলছি, সরকার ডক্টর ইউনূস মানে শুধু সরকার না, এখানে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে দায়িত্বে আছেন তারা প্রত্যেকেই কিন্তু পার্ট অফ সরকার। তো তাদের বক্তব্যগুলোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আর বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসে আমরা যা দেখা শুরু করছি, সেখান থেকে এটা আইডিয়া করা যায় যে এমনটাই হবে। শুনেছি যে আমরা আসামি ধরে এনে দেই, জাজরা ছেড়ে দেয়। এটা অনেক পুরনো কমপ্লেন, আমি এটা বোধহয় ২০-৩০ বছর যাবৎ শুনছি। তো আমার একটা জিনিস শুধু এখনকার পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, পুলিশ ভাই যারা আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে, তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বিদ্বেষী মনোভাব ক্রমেই বাড়ছে। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগ ও পরে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ কিন্তু ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৩২ নম্বর বাড়িতে হামলা পর্যন্ত চালানো হয়। আগুন ধরিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বাড়িটি। বাংলাদেশের ধানমন্ডিতে যখন শেখ মুজিবের বাড়ি ভাঙার কর্মকাণ্ড চলছে, তখন দুই বিচ্ছিন্নতাবাদী মানুষের অনলাইনে ভিডিও কথোপকথন সামনে এসেছে। যিনি ইন্টারভিউ নিচ্ছেন ও সেটি পরিচালনা করছেন তার নাম ইলিয়াস হোসেন, আর যাকে গেস্ট হিসেবে শোতে আনা হয়েছে তার নাম পিনাকি ভট্টাচার্য। এই দুজনেই কিন্তু চূড়ান্ত ভারত বিদ্বেষী বলে পরিচিত। তাদের কথোপকথন থেকেই পরিষ্কার যে তারা ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনাটাকে একেবারে সমর্থন করছেন। উপরন্তু আবার এই যারা হামলা করেছেন তাদের প্রতিনিয়ত নির্দেশ দিয়ে চলেছেন। এই কথোপকথনে শোনা যায় ধানমন্ডি থেকে একজন বলছে যে আমরা বুলডোজার পাচ্ছি না। তখন শোতে থাকা পিনাকি ভট্টাচার্যকে বলতে শোনা যায়, কেন বুলডোজার পাবে না? আমি তো বুলডোজার পাঠিয়েছি। এরপর ধানমন্ডিতে থাকা ওই হামলাকারীকে বলতে শোনা যায় যে একটি বুলডোজার পাওয়া গিয়েছে, কিন্তু সেনা বাধা দিচ্ছে। তখন শোয়ের সঞ্চালক ইলিয়াস হোসেন বলছেন যে সেনা কি করবে, দরকার পড়লে সেনার ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দাও। সরকার আর সেনা আমাদের হাতে, সেনাকে এই আন্দোলন থামানোর জন্য অধিকার কেউ দেয়নি। আবার পিনাকি ভট্টাচার্যকে বলতে শোনা যাচ্ছে যে সরকার আর সেনা তো আমাদের। বাংলাদেশকে কন্ট্রোল করছে এই দুই হিন্দু ভিলেন। বাংলাদেশের ইউটিউবার ইলিয়াস হোসেন, শোনাবো তার কথা।
আপনি কি অবস্থা ওইখানকার সব শেষ পরিস্থিতিটা একটু বলেন। আমরা এখানে প্রায় 50,000-এর উপরে মানুষ আছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত বুলডোজার ম্যানেজ করতে পারিনি, যার কারণে আমরা বাড়িটা ভাঙতে পারছি না। এই সাবির, বুলডোজার কলা বাগানে আমি তো বুলডোজার পাঠাইছি রে ভাই। আপনারা যান না, একটু সামনে যান, আপনারা একটু যান না, 5-10 লোক যান, বুলডোজারটা নিয়ে আসে। ওই যে মিরপুর রোডের ওইখানে দেখেন সেনাবাহিনী থাকলে এদেরকে বুলডোজারের উপর দিয়ে চলে আসবেন। বুলডোজার আমরা একটু আমি বলি, আমরা একটা বুলডোজার ম্যানেজ করেছিলাম, সেটা ঢাকা ইউনিভার্সিটি এই পাশ থেকে একটা ম্যানেজ করা হয়েছে, কিন্তু সেনাবাহিনী বুলডোজারটা আটকে দিয়েছেন। সেনাবাহিনী সেনাবাহিনী কে? আমি তো সেনাবাহিনী কে? আমরা তো 32 নম্বরে আছি, কিন্তু ওই দিকে যারা আছে তারা আমরা এটা নিয়ে আসতে পারেনি আর কি। আচ্ছা, আপনারা একটু প্রয়োজনে আগে যান, নিজেরা একটু আগে যান, তাদেরকে নিয়ে আসেন। সেখানে সেনাবাহিনী বাধা দিলে সেনাবাহিনীরা এটা দায়িত্ব দেওয়া হয় না এই সরকারের পক্ষ থেকে যে তারা এটা আটকায় দেবে। আর এখানে কোনো উপদেষ্টারা আমাদেরকে কোনো সহযোগিতা করছে না। এই সিটি কর্পোরেশনে কিছু বলে আছে, আসিফ মাহমুদ চাইলে আমাদেরকে সহযোগিতা করতে পারতো, কিন্তু তিনি আমাদেরকে কোনো ভাই, ওনাদের সব কাজ তো আর, ওনাদেরও তো অনেক কাজ আছে, ওরা তো আর সব কাজ আপনারা এখানে যে করে দিবে না। এখন এই কাজটা আপনারা করেন, যেহেতু বুলডোজার আসছে এবং বুলডোজার। আচ্ছা, এমনি এমনিতে 32 নম্বরের অবস্থা কি, এটা একটু বলেন, ওইখানে কি হচ্ছে? 32 নম্বরে আর এখানে 50,000 উপরে মানুষ আছে আর কি। আচ্ছা সাজিদ ভাই, আচ্ছা আপনি একটু থাকেন আমাদের সাথে আর চেষ্টা করেন যতটা। আমি লাইভে কানেক্ট করার চেষ্টা করছি, কিন্তু এখানে ইন্টারনেট অনেক স্লো আর কি, যার কারণে আমি লাইভে কানেক্ট করতে পারছি না। তারপর আমি যদি লাইভে কানেক্ট করার চেষ্টা করলে আপনাদেরকে এখানে করছি না, আমি আপনার দর্শককে দেখাবো আর কি ইনশাআল্লাহ। এবার এক নজরে আপনাদেরকে বলি যে কে ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য। ইলিয়াস হোসেন আওয়ামী লীগ সরকারের আমলে তিনি কিন্তু ইলিয়াসের অনুসন্ধানী কাজটাকে শক্তিশালী ব্যক্তিদের সঙ্গে সরাসরি দ্বন্দ্বে নিয়ে আসে। তার প্রতিবেদনে সরকারি দুর্নীতি, জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে ধরা হয়েছে। 2015 সালে তার নিরাপত্তার জন্য ক্রমবর্ধমান হুমকির কারণে ইলিয়াস বাংলাদেশ থেকে পালিয়ে যান, আশ্রয় নেন আমেরিকায়। যদিও আমেরিকার নিউ ইয়র্কে বসবাসকারী এই বাংলাদেশের ইউটিউবারকে একবার সেখানে কিন্তু গ্রেফতারও করেছিল পুলিশ। এবার আসি পিনাকি ভট্টাচার্যের কথায়। এই পিনাকি ভট্টাচার্য একজন বাংলাদেশি কর্মী, চিকিৎসক, যিনি শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ দলীয় নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করার জন্যই পরিচিত। 1967 সালের 15 ডিসেম্বর বাংলাদেশে জন্মগ্রহণ করেন পিনাকি। তিনি একটি বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বগুড়া জেলার স্কুলের প্রাক্তন স্কুল শিক্ষক এবং সংস্কৃতি সংগঠক শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে। তার এক ভাই, এক বোন রয়েছে। পিনাকি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সদস্য হয়ে বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি যখন রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ছিলেন তখন তিনি বাংলাদেশ স্টুডেন্টস ইউনিয়নের রাজনীতিতে জড়িয়েছিলেন এবং 1990 সালের গণ অভ্যুত্থানে যোগ দেন। পিনাকি ভট্টাচার্য বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, অপহরণ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করেছেন। তার পোস্ট এবং টুইটগুলো প্রায় বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমালোচনা করে। তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় দাবি করেন এবং বর্তমানে ফ্রান্সেই থাকেন তিনি। 2024 সালের মে মাসে তিনি ইসি এবং এনআইডি শাখার ওয়েবসাইটে বাংলাদেশি টাকার পরিবর্তে ভারতীয় রুপিতে ফি দেখানোর জন্য গুজব ছড়ানোর জন্য সমালোচিত হন। 2025 সালের ফেব্রুয়ারিতে তিনি তার অনুসারীদের ধানমন্ডির 32 নম্বর বাড়িটি ভেঙে ফেলার জন্য উৎসাহিত করেছিলেন। আপনাদেরকে আরো একবার শোনাবো এই পিনাকি এবং ইলিয়াস তারা কি বলছেন। তারা বলছেন যে সরকার সেনা আমাদের হাতে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দাও শেখ মুজিবের বাড়ি। শুনুন। আপনি কি অবস্থা ওইখানকার সব শেষ পরিস্থিতিটা একটু বলেন। আমরা এখানে প্রায় 50,000-এর উপরে মানুষ আছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত বুলডোজার ম্যানেজ করতে পারিনি, যার কারণে আমরা বাড়িটা ভাঙতে পারছি না। এই সাবির, বুলডোজার কলা বাগানে আমি তো বুলডোজার পাঠাইছি রে ভাই। আপনারা যান না, একটু সামনে যান,
আপনারা একটু যান না, 5-10 লোক যান, বুলডোজারটা নিয়ে আসেন। ওই যে মিরপুর রোডের ওইখানে দেখেন সেনাবাহিনী থাকলে এদেরকে বুলডোজারের উপর দিয়ে চলে আসবেন। বুলডোজার আমরা একটু আমি বলি, আমরা একটা বুলডোজার ম্যানেজ করেছিলাম, সেটা ঢাকা ইউনিভার্সিটি এই পাশ থেকে একটা ম্যানেজ করা হয়েছে, কিন্তু সেনাবাহিনী বুলডোজারটা আটকিয়ে দিয়েছে আর কি। সেনাবাহিনী আপনারা যান কেন? সেনাবাহিনী কে? আমি তো সেনাবাহিনী কে? আমরা তো 32 নম্বরে আছি, কিন্তু ওই দিকে যারা আছে তারা এখন এটা নিয়ে আসতে পারেনি আর কি। আচ্ছা, আপনারা একটু প্রয়োজনে আগে যান, নিজেরা আপনারা একটু আগে যান, তাদেরকে নিয়ে আসেন। সেখানে সেনাবাহিনী বাধা দিলে সেনাবাহিনীরা এটা দায়িত্ব দেওয়া হয় না এই সরকারের পক্ষ থেকে যে তারা এটা আটকায় দেবে। আর এখানে কোনো উপদেষ্টারা আমাদেরকে কোনো সহযোগিতা করছে না। এই সিটি কর্পোরেশনে কিছু বোর্ডের আছে, আসিফ মাহমুদ চাইলে আমাদেরকে সহযোগিতা করতে পারতো, কিন্তু তিনি আমাদেরকে কোনো ভাই, ওনাদের সব কাজ তো আর, ওনাদেরও তো অনেক কাজ আছে, ওরা তো আর সব কাজ আপনারা এখানে যে করে দিবে না। এখন এই কাজটা আপনারা করেন, যেহেতু বুলডোজার আসছে এবং বুলডোজার। আচ্ছা, এমনিতে 32 নম্বরের অবস্থা। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, যাতে কোনো আপডেট মিস না হয়। নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। আমরা এখন হোয়াটসঅ্যাপে রয়েছে, তাই ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল। আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপির প্রতিনিধি দলের বৈঠকের মধ্য দিয়ে এটি মোটামুটি নিশ্চিত হলো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। আমার যেটি ধারণা সেটি ডিসেম্বর না, হয়তো আরো আগে এই নির্বাচনটি হয়ে যেতে পারে। এই ব্যাপারে বিভিন্ন মহল থেকে একটা গ্রিন সিগন্যাল আসতে শুরু করেছে ইতিমধ্যে। কেন? এর মূল কারণ হচ্ছে সাম্প্রতিক ঘটে যাওয়া কিছু ঘটনা। এর মধ্যে অন্যতম হচ্ছে ধানমন্ডির 32 নম্বর বাসভবন ভাঙচুরকে কেন্দ্র করে সারা দেশে যে পরিস্থিতি, যে নৈরাজ্যকর পরিস্থিতি, সেই পরিস্থিতি নির্বাচনকে আরো দ্রুত করেছে, আরো দ্রুত সম্পাদনের জন্য একটি রাজনৈতিক তাগিদ বিভিন্ন মহল মনে করছে। তারা মনে করছে নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার, একটি সাংবিধানিক সরকারই পারে সমস্ত রাজনৈতিক সংকট মোকাবেলা করতে, এবং বিভিন্ন মহল যে উকিঝুঁকি মারছিল, তারা তাদের স্বার্থ, তাদের নানা রকম এজেন্ডা বাস্তবায়নের জন্য সেগুলি বন্ধ হবে। কেননা সেই সমস্ত এজেন্ডা দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। যেমন দেখেন, আজকে দুটি বক্তব্য নিয়ে আসি আপনাদের সামনে। একটা সরকারের বক্তব্য আর একটা বিরোধী দলের বক্তব্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন? সাম্প্রতিক ঘটনাগুলোর দায় সরকার এড়াতে পারে না। অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল। তার মানে কি? সাম্প্রতিক ঘটনাগুলোর দায় কি? সাম্প্রতিক কি ঘটেছে? ঘটেছে যে 5ই ফেব্রুয়ারি ধানমন্ডির 32 নম্বরে বুলডোজার দিয়ে আঘাত করা হয়েছে। এই আঘাতের মধ্য দিয়ে শেখ হাসিনাকে আঘাত করা হয়নি। এই আঘাতের মধ্য দিয়ে একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক সরকার অথবা একটা বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় আসলো, যেই অন্তর্বর্তী সরকার, সেই সরকারকে দুর্বল করা হলো একটা স্থিতিশীল কাঠামোকে। এর মধ্য দিয়ে দেশি বিদেশি নানান চক্র একটি সুযোগ পেল যে তারা কথা বলার সাহস পেল, এবং ভারতের সাথে আর এক দফা সম্পর্কের অবনতি হলো। এবং এখন আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের বিরুদ্ধে একটা প্রচার চলবে যে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা নেই, যে বাংলাদেশে যা খুশি ঘটতে পারে, এবং এখানে পুলিশ প্রশাসন কিছুই বলে না। তাদের সামনে লুটপাট চলতে পারে, তাদের সামনে ভাঙচুর চলতে পারে, অগ্নিসংযোগ চলতে পারে। এবং এর মধ্য দিয়ে শেখ হাসিনার পক্ষে একটা সহানুভূতি তৈরি হওয়া ছাড়া অন্য কোনো কিছু না। হয়তো কোনো মহল এই শক্তি প্রদর্শন করে তারা তাদের আখের গুছাতে চেয়েছিল, একটি নতুন রাজনৈতিক দল করবে বলে সেই মহড়া দিচ্ছিল। সেই মহড়াটা কিন্তু শেষ পর্যন্ত বুমেরাং হলো। বরং বিএনপি যে এতদিন থেকে বলে আসছিল যে বিদ্যমান সংকট কাটাতে একটি দ্রুত নির্বাচন দরকার, সেই নির্বাচনের বাস্তবতাটাকে বরং পরিষ্কার করলো। আরেকটি বক্তব্য দেখেন, স্বয়ং উপদেষ্টা মাহফুজ আলম, যিনি ছাত্রদেরকে প্রতিনিধিত্ব করেন, তিনি বলতে বাধ্য হচ্ছেন মবের মহড়া এখন থেকে শক্ত হাতে মোকাবিলা করিব।
মবের মহড়া এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। তার মানে যে মবগুলি হয়েছে সেই মবটা সরকারকে শক্তিশালী করেনি, সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। বিশেষ করে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন আন্তর্জাতিক ব্যক্তিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। তার যেই মানবাধিকার, তার যে একটি সর্বজন গ্রহণযোগ্যতা, আইনের শাসনের প্রতি তার যে প্রতিশ্রুতি, মানবাধিকারের প্রতি তার যে অঙ্গীকার, সেটিকে প্রশ্নবিদ্ধ করেছে। কেননা এই শক্তিগুলো কিন্তু ডক্টর ইউনূসের পাশে ছিল। বিশ্বের যারা গণতান্ত্রিক এবং আইনের শাসনের প্রবক্তা, যারা মানবাধিকারের দাবিদার, সেই সমস্ত ব্যক্তি সংগঠন সবাই কিন্তু ইউনূসের পাশেই ছিল দীর্ঘকাল পর্যন্ত। কিন্তু 32 নম্বরের সেই ঘটনার প্রায় 24 ঘন্টা পর্যন্ত কোনো সরকার ছিল বলে মনে হয়নি, বরং সেখানে ধ্বংসস্তূপের উপরে উল্লাস হলো। যেই সমস্ত বাড়ি ঘর দোর 6 মাস আগে ভাঙা হয়েছিল, পুড়িয়ে দেওয়া হয়েছিল, তার উপর আবার নতুন করে নতুন করে একটি পরিস্থিতি তৈরি করা হলো, যখন ইতিমধ্যেই বাংলাদেশে একটি কাঠামো দাঁড়িয়ে গেল। একটা সরকার থাকলো, প্রশাসন থাকলো, পুলিশ থাকলো, সবই থাকলো, তাদের সামনে একের পর এক ঘটনা থাকলো। ফলে এর দায় কিন্তু এখন অবশ্যই প্রধান দল হিসেবে বিএনপি নিচ্ছে না, এবং অনেক রাজনৈতিক দল কিন্তু এর পক্ষে কোনো বক্তব্য দেয়নি। এসব কারণে কোনোভাবেই এগুলোকে উৎসাহ দেওয়া যায় না। আবার পরিস্থিতি অনুধাবন করে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস 20 ঘন্টা 22 ঘন্টা পরে কিন্তু একের পর এক বিবৃতি দিয়েছে এবং বলেছে অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত, বলেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সম্পত্তির উপর আক্রমণ করা যাবে না। এখন উপদেষ্টা মাহফুজ আলমও বলছেন শক্ত হাতে মোকাবেলা করা হবে। এবং এই যে অপারেশন ডেভিল হান্ট, কেন ডেভিল হান্ট হচ্ছে? এই কারণে যাতে প্রথম দিকে এখন হয়তো মনে হচ্ছে যে শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, না, যারাই এখন বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যারাই মব সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান পরিচালনা করা হবে দল মত নির্বিশেষে। সুতরাং যারা একটা পরিস্থিতি তৈরি করছিল তারা কিন্তু পিছিয়ে গেল, আর নির্বাচনের বাস্তবতাটা সামনে আসলো। বলা যায় ধানমন্ডির 32 নম্বরের ঘটনা নির্বাচনকে কিন্তু ত্বরান্বিত করলো। গতকালকে যেই প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎকারের যদি আপনারা তাদের বডি ল্যাঙ্গুয়েজগুলো দেখেন, সেই দৃশ্যগুলো যদি দেখেন, খুবই স্বতঃস্ফূর্ত ছিল। তার মানে ইতিমধ্যে একটা মানসিক প্রস্তুতি নেওয়া হয়েছে যে না, যথেষ্ট সংস্কার, খুব ন্যূনতম পর্যায়ের নির্বাচন সংক্রান্ত বা তার আশেপাশের যে কিছু সংস্কারের কনসেপ্ট, সেগুলো আপাতত সামনে আনা হবে। সেইগুলোর উপরে ন্যূনতম একটি ঐক্যমত্য তৈরি করে নির্বাচনের পথে অগ্রসর হবে। একমাত্র নির্বাচনই দেশকে বাঁচাতে পারে, আর অন্য কোনো উচ্চাভিলাষী কোনো প্রকল্প এই দেশকে বাঁচাতে পারে না। এটা মোটামুটি পরিষ্কার। এবং দেশি বিদেশি ঘাপটি মেরে থাকা অনেক শক্তি সেগুলো সুযোগ নেবে, দেশকে গণতান্ত্রিক পথে এগুলোর বদলে ভিন্ন পথে প্রবাহিত করবে। সুতরাং এখন কিন্তু মোটামুটি এই 32-এর এই ঘটনা নির্বাচনকে ত্বরান্বিত করলো, দ্রুত নির্বাচনের ক্ষেত্রকে রীতিমতো প্রস্তুত করলো। এখন শুধু হুইসেল বাজানো বাকি যে নির্বাচনের তারিখটা কবে, সেটা কি ডিসেম্বর, সেটা কি অক্টোবর, সেটা কি নভেম্বর, নাকি সেপ্টেম্বর, নাকি আগস্ট মাস? আমি একটি কথা বলি আপনাদেরকে, আগস্ট থেকে ডিসেম্বর এই কয়েকটা মাসের মধ্যেই নির্বাচন, এটা সুনিশ্চিত। এবং কোনোভাবেই এই নির্বাচন যে ডিসেম্বরের পরে পেছাবে না, এটা মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন, যদি কোনো বড় ধরনের গোলযোগ না হয়। আর এই নির্বাচনের ব্যাপারে হয়তো মনে হতে পারে জামাত বা অন্যান্য দল তারা আপত্তি করতে পারে, তারা বলতে পারে না সংস্কার শেষ হোক, বিচার শেষ হোক, না, সবকিছুই চলমান থাকবে। নির্বাচনটা হবে, নির্বাচিত সরকারই জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তার আঙ্গিকে তারা সরকার, সংস্কার, সবকিছুই, বিচার, সবকিছুই তারা করবে। কিন্তু অবশ্যই ইলেক্টেড একটা গভর্নমেন্ট দরকার। ইলেক্টেড গভর্নমেন্ট ছাড়া দেশ যে এগোবে না। মোটামুটি 32-এর এই ঘটনার মধ্য দিয়ে একেবারেই পরিষ্কার যে মহল বিশেষকে আর কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। যারা এক সময় ভালো ভালো কথা বলেছিল, এখন
তাদেরকে যে বিভ্রান্তির দিকে ঠেলে দিয়ে একটি নতুন একটি পরিস্থিতি তৈরি করা হচ্ছে, প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো বাইরে তাদেরকে ঠেলে দিয়ে একটি গোষ্ঠী তার মতন করে যেই কাহিনী, কল্পকাহিনী একটি তৈরি করতে যাচ্ছিল, সেটি আপাতত বন্ধ হলো এবং নির্বাচনের মতন হবে। প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো নির্বাচনী লড়াই হবে। এবং আমি আপনাদেরকে বলি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন নাকি দেশে আসবেন, তখন পুরো সিনারিও কিন্তু পাল্টে যাবে। এখন যারা লাফালাফি করছে তাদের সেই লাফালাফি কিন্তু বন্ধ হয়ে যাবে। তারেক রহমানের যেই নির্বাচনকে সামনে রেখে তার আগমন এবং সারা দেশব্যাপী সফর, সব কিছু কিন্তু একেবারে বানের স্রোতের মতন সবকিছু ভেসে যাবে। যত রকম আবর্জনা খড়কুটো ছিল সেগুলো কিন্তু খড়কুটোর মতনই তার রূপ নেবে এবং সেগুলি ভেসে যাবে। ফলে যাদের জনগণের সাথে সম্পৃক্ততা আছে, তৃণমূল পর্যায়ে যাদের সংগঠন আছে, যারা দীর্ঘদিন রাজনীতি করেছে, তারাই কিন্তু জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনার আলোকে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এগোবে এবং তার আলোকেই নির্বাচন হবে, এটি অন্তত আশা করা যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের এই বৈঠকের মূল নির্যাস হলো এটা যে নির্বাচন দ্রুত হচ্ছে, নির্বাচন এই বছরের মধ্যেই হচ্ছে এবং সেটি আগস্ট থেকে ডিসেম্বর যে কোনো একটি সময়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সম্প্রতি কয়েকটা বিষয়ের দিকে যদি খেয়াল করি, তাতে এটা মনে হবার যথেষ্ট কারণ আছে। ডক্টর ইউনূসের সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছে, বা এটা একটা কৌশলও হতে পারে, কিন্তু প্রেক্ষাপটটা অন্তত সেই রকম ভাবে তৈরি হচ্ছে, এটা খুবই স্পষ্ট। মানে আগে কিছুদিন আগ পর্যন্ত নানানজন নানান কথা বলছে, এমনকি সরকারের ক্যাবিনেটে থাকা ছাত্র উপদেষ্টারা আওয়ামী লীগের ব্যাপারে খুবই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখাচ্ছিলেন। বাইরে থাকা ছাত্ররা, ছাত্র নেতা, সমন্বয়করা, জাতীয় নাগরিক কমিটি, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলেছিল এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না করার জন্য তারা বিএনপিকেও ব্লেম করেছিল। এটা আছে। তো সরকার এবং সরকারের বাইরে থাকা ছাত্ররা শব্দটাও খুবই স্টেরিওটাইপ হয়ে যায়, কারণ এখন একাংশ আছে এখানে। যাই হোক, তাদের দিক থেকে যত কিছু বলা হোক না কেন, প্রধান উপদেষ্টার যে বক্তব্য ছিল সেই বক্তব্যটাকে আমি যদি বলি, এতদিন পর্যন্ত তার অফিসিয়াল যে বক্তব্য, সেটা হচ্ছে 22 নভেম্বর 2024 প্রথম আলো থেকে পড়ছি। টাইম যে ম্যাগাজিন আছে সেখানে তিনি বলছেন, সবাই সুষ্ঠু বিচার পাবেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি তার আওতায় আনার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। তার মানে আওয়ামী লীগ থাকছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না। এটা ডক্টর ইউনূসের টাইম ম্যাগাজিনকে বলা বক্তৃতায় খুবই স্পষ্ট ছিল। এবং আমি বহুবার বলেছি যে আন্তর্জাতিক অপরাধ যে আদালতের যে আইন আছে, সেই আইনে দলকে বিচার করার যে অপশন ছিল, যেটা আওয়ামী লীগ নিজেই এনেছিল, সেটা এবার চূড়ান্ত সংশোধনীর সময় সরকারের দিক থেকে বাতিল করা হয়েছে। তাতে এটা খুব বোঝা যায় দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের আনার পরিকল্পনা খুব সিরিয়াসলি সরকারের ছিল না। এখানে একটা কথা অবশ্য যুক্ত করে দেওয়া দরকার, সেটা হলো এরপরও চাইলে কোনো বিচারক সেরকম চিন্তা করা বা সেরকম প্রসেস শুরু করার ক্ষমতা বিচারকদের হাতে দেয়া হয়েছিল। এটাও ঠিক, এটাও আছে, কিন্তু যেভাবে সরাসরি ছিল যে কেউ চাইলে একটা মামলা করতে পারতো, সেই স্কোপ ছিল না। তাহলে এই ছিল সরকারের অবস্থান। সাম্প্রতিক সময়ে কয়েকজন বক্তব্য আমি একটু দেখি। যেমন আসিফ মাহমুদ, সরকারের দিকটা আগে একটু দেখি। আসিফ মাহমুদ বলছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার। গতকাল জনাব নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই নাম ও মতাদর্শ নিয়ে আর রাজনীতি করতে পারবে না। উনি বলছেন, আমরা বলেছি আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই মতাদর্শ, এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, এটি আমাদের শহীদদের প্রতি অঙ্গীকার। এর কয়েকদিন আগে খুবই কিউরিয়াসলি বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা জনাব সালাউদ্দিন আহমেদ একটা মন্তব্য করেছিলেন। এটা একটু প্রেক্ষাপটটা বলে রাখা দরকার। যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের আলাপ আসলো শেখ হাসিনার পতন এবং পলায়নের পর, তখন বিএনপি কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না, এই ধরনের একটা মন্তব্য করেছিল
এবং সেটা নিয়ে প্রচুর রিয়াকশন, প্রচুর ক্রিটিসিজম যখন শুরু হয়, তারপর বিএনপি তার এই বলাটা পাল্টে ফেলেছিল এইভাবে। তখনও তারা বলেনি যে আওয়ামী লীগকে বিচার করে নিষিদ্ধ করতে হবে, তখন তারা এভাবে বলতো যে জনগণই আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং জনগণ যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে। এটা পলিটিক্যাল পার্টিগুলোকে বহু সময় বহুভাবে হিসেব নিকেশ করে কথা বলতে হয়। এবং একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে দলটা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুব স্পষ্ট বা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে, সেই দলের বিভিন্ন ইস্যুতে পলিসি, আর যে দলটা ক্ষমতায় যাচ্ছে না তার বক্তব্য দুটো একই রকম না। ধরুন আওয়ামী লীগকে আমি এই করে ফেলবো, ভারতকে আমি সেই করে ফেলবো, এই কথাগুলো ক্ষমতার বাইরে থাকা একটা দল বলে তার কিছু ভোট অ্যাট্রাক্ট করতে পারে, কিন্তু সে জানে যে সে ক্ষমতায় যাবে না, সুতরাং এই ব্যাপারগুলো বাস্তবে সে করলো কিনা সেই পরীক্ষাটা হয় না। কিন্তু যে দল ক্ষমতায় যাওয়ার জন্য ফাইট করে, ক্ষমতায় যাওয়ার প্রবাবিলিটি আছে, আর এই মুহূর্তে তো বিএনপির এটা প্রায় 100% নিশ্চিত, সেই হিসাবে তাকে এমনভাবে কথা বলতে হবে যেটা সে রক্ষা করতে পারে। সুতরাং আওয়ামী লীগ থাকা না থাকার সাথে অনেক জিওপলিটিক্যাল হিসাব নিকাশও আছে। আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি, আমাদের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ একবার একটা ভার্সিটিতে প্রোগ্রামে, জাহাঙ্গীরনগরে ইফ আই এম নট রং, ওখানেও তিনি বলেছিলেন যে দূতাবাসগুলোর চাপ আছে আওয়ামী লীগ নিষিদ্ধ না করার ব্যাপারে। আসিফ বা নাহিদ কেউ একজন বলেছিলেন। তো সুতরাং আমরা বুঝতে পারি যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এটা শুধুমাত্র আমাদের সিদ্ধান্ত না, এটার জন্য চাপ আছে, নানান রকম তৎপরতা আছে। ভারত তো আছেই, আমরা ভারতকে সরিয়ে রাখি। কিন্তু সালাউদ্দিন আহমেদ 5 ফেব্রুয়ারি বললেন আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। ওনার বক্তব্যটা এরকম, আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন এই দলের নেতাকর্মীরা, সে আওয়াজ ওঠাচ্ছি। আমরা আওয়ামী লীগের এই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি। মজার ব্যাপার, গতকালই আমরা জানি অনেকে আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছিলেন বিএনপির 3 সদস্যের একটা প্রতিনিধি দল, নানান ইস্যুতে, মূলত নির্বাচন নিয়ে আলাপ হয়েছে, কিন্তু সেখানে একটা রিটেন স্টেটমেন্ট বিএনপি তার কাছে হস্তান্তর করেছে। কিন্তু সেটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে, বিএনপির মহাসচিব এখন বলছেন আওয়ামী লীগকে দল হিসাবে বিচারিক প্রক্রিয়া আনার আহ্বান। তিনি খুবই ক্লিয়ারলি এটা বলছেন, আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা, নিষিদ্ধ সরাসরি এই চিঠিতে না থাকলেও বিচারের কথা নিয়ে আসা দরকার। এবং বিচারের প্রক্রিয়া আনার মানে হচ্ছে এটা নিষিদ্ধ হতে পারে। একটা জিনিস মনে রাখতে হবে, জনাব সালাউদ্দিন স্থায়ী কমিটির সদস্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, তার বক্তব্যকেও দলের বক্তব্য হিসেবে আমরা নেব, কিন্তু তারপরও কেউ কোনো ক্ষেত্রে বলার সুযোগ থাকে যে এই বক্তব্য ওনার ব্যক্তিগত যদি খুব রিয়াকশন হয়। ইট ইজ এ ভেরি কমন স্ট্র্যাটেজি আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে, তারা এটা করেন। কিন্তু গতকাল যখন অফিসিয়াল স্টেটমেন্টটা দিয়েছে, সেখানে এটা অফিসিয়াল বিএনপি স্টেটমেন্ট, যেটা মহাসচিব স্বয়ং হস্তান্তর করেছেন আমাদের প্রধান উপদেষ্টার কাছে। এত কিছু বলে প্রেক্ষাপট তৈরি করার উদ্দেশ্য হচ্ছে, গতকাল প্রধান উপদেষ্টাও এমন ইঙ্গিত দিয়েছেন বলে আমি মনে করি, যাতে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে এই রকম একটা ইন্টারপ্রিটেশন করা যায়। আমাদের অভ্যুত্থানে আহত নিহতদের সাহায্য হস্তান্তর করার ক্ষেত্রে জন্য একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে আমাদের প্রধান উপদেষ্টা কথা বলেছেন। সেখানে তিনি অনেক কথা বলেছেন, তার মধ্যে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, মানে আওয়ামী লীগের যেসব লোকজন অপরাধ করেনি তাদেরকে সৎ পথে আনা, তাদেরকে ভালো মানুষ হিসেবে সামনে নিয়ে আসা, এই ধরনের কথাবার্তা বলেছে। যাদের বিচার হবে বিচার হবেই। এবং একটা কথা খুবই রাইটলি বলেছেন, বিচার খুব তাড়াহুড়ো করলে অবিচার হওয়ার সম্ভাবনা থাকে, বিচার মানেই সুবিচার, সুতরাং তাড়াহুড়ো করার ব্যাপার নেই। এবং তারা অনেক চক্রান্ত করছে, সামনে আরো অস্থিরতা হতে পারে, তাদের এই পতন তারা মেনে নিতে পারেনি, ফলে আরো সংকট হতে পারে, সবাইকে সতর্ক করেছেন। কিন্তু একটা জায়গায় তিনি বলছেন, আমি কোট আন কোট পড়ি, ভিডিওতে এটা আছে, আপনারা ভিডিওটা পাবেন। আওয়ামী লীগের যারা গন্ডগোল করতে চায় তাদের সম্পর্কে বলছেন, দলে ভিড়িয়ে ফেলবো, নিজেদের কাছে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সোপর্দ করে দেব। খেয়াল করছি আমরা, দলে ভিড়িয়ে ফেলবো, নিজেদের কাছে নিয়ে আসবো। নিজেরা কারা, দল একটু খুঁটিনাটি ডিবেট করলে অনেক কিছু করা যায়। নিজের বলতে উনি কাকে বোঝাচ্ছেন, কারণ এটা আমি একটুকু অন্তত ছাড় দিয়ে যদি ধরে নেই, সেটা হচ্ছে
নিজেদের বলতে আমরা যারা শেখ হাসিনার বিরোধী শক্তি, বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে কোনো না কোনো জায়গায় তাদেরকে নিয়ে আসব, আর বাকিদেরকে পুলিশ সাপোর্ট করে দেব। খেয়াল করি ওনার টাইম ম্যাগাজিনের কাছে বক্তৃতার সাথে সেখানে একটা সিগনিফিক্যান্ট পার্থক্য আছে। উনি এটা বলছেন না যে যারা অপরাধী তাদের বিচার করব, বাকিরা যারা আছে তারা আওয়ামী লীগ চাইলে আওয়ামী লীগ করুক, নির্বাচন করলে নির্বাচনে যাক, বলছেন না এবার। এবং দুজন উপদেষ্টা জনাব আসিফ যখন বললেন আমাদের ছাত্র উপদেষ্টারা অনেক ক্ষেত্রেই ম্যাচুরিটির পরিচয় দেন, সেটা ব্যক্তিগত কিনা এটা ভাবার এক ধরনের স্কোপ ছিল, কিন্তু জনাব নাহিদ ইসলাম বলার পর দুজন উপদেষ্টা যখন বলেছেন এবং বিএনপিও তার সাথে রেজোনেট করছে, আমার কাছে সামহাও মনে হয় বিএনপির সাথে ইনফর্মাল আলোচনা হয়েছে সরকারের, অন্যরা তো আসলে চাইছেনই। জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য দল, আমি ঠিক মনে করতে পারছি না জামায়াতের স্ট্যান্স কি, যদিও আমির অনেক সময় আওয়ামী লীগের প্রতি খুবই সহানুভূতিশীল বক্তব্য দিয়েছেন, তাদেরকে ফ্যাসিস্ট ডাকাও মানে নিষিদ্ধ দূরে থাকুক, ফ্যাসিস্ট বারবার বলাটাও পছন্দ করছিলেন না, কিন্তু আমি লেটেস্ট অবস্থাটা জানি না। কিন্তু আমি মনে করি এই মুহূর্তে সরকার এবং ছাত্রদের সংগঠন বিএনপি এবং জামায়াত মোটা দাগে যদি রাজি হয় তাহলে এই কাজটা করে ফেলা যায়। ওভারঅল ফুল কনসেনসাস হওয়া কঠিন হতে পারে, কিন্তু এটা যদি হয় হয়ে যাবে। তো বিএনপিরও এই মন্তব্য এবং আজকে অফিসিয়ালি মানে গতকাল অফিসিয়ালি মন্তব্যটা আমাদেরকে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। এখন প্রেক্ষাপটটা পাল্টে গেল কেন সেটা নিয়ে যদি কথা বলি, আমি যেটা ধারণা করি সেটা হচ্ছে শেখ হাসিনার মানে একটা কথ্য কথা অনেক সময় ব্যবহার করেই ফেলি, ইত্রামি। ওনার ইত্রামি আসলে এই দলটাকে নিষিদ্ধ করার প্রেক্ষাপট তৈরি করতে সাহায্য করছে। যে মানুষগুলো লিস্ট বলার চেষ্টা করেছিলেন, আচ্ছা এই দলটা থাকুক, আমরা এদেরকে পলিটিক্যালি মোকাবেলা করব এবং পলিটিক্যালি এদেরকে শেষ করব, কিন্তু না, পরিস্থিতিটা তারা সেই জায়গায় রাখেনি। মানে আমি নিজেও পলিটিক্যালি মোকাবেলা করার কথা বলেছিলাম, যদিও আমি বহুবার বলেছি যে বিভৎস সব মানবতা বিরোধী অপরাধ করেছে আওয়ামী লীগের বিচার করে এটাকে নিষিদ্ধ করে খুব দেয়া যায় খুব ইজিলি। আমি এক্সিকিউটিভ অর্ডারের কথা বলিনি, সন্ত্রাস দমন আইনের কথা বলিনি। আমি বলেছিলাম আইসিটিতে বিচারিক প্রক্রিয়া তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েও তারা সংগঠন হিসাবে ভয়ঙ্কর সব মানবতা বিরোধী অপরাধ করেছে, নিষিদ্ধ করা যায়। কিন্তু তারপর আমার মনে হয়েছে যে দায়ীদের শাস্তি দিয়ে তাদেরকে চলতে দিয়ে ডাই ডাউন করতে দেয়া এটাই রাদার বেটার হতো। কিন্তু সত্যিকার অর্থেই সাম্প্রতিক সময় শেখ হাসিনা যা করছেন, যে ইত্রামি করছেন, এরপর আসলে তাদের দলকে এভাবে ডিল করার একটা প্রবাবিলিটি তৈরি হয়ে গেছে। এটা উনিই তৈরি করছেন। আবারও বলছি, অনেকগুলো সুবিধা আছে এটা করতে পারলে, কিছু সমস্যা আছে, যে বললাম এটা জিওপলিটিক্যাল হিসাব আছে। সুবিধা হচ্ছে আওয়ামী লীগকে যে এখন বিভিন্ন কর্মসূচি করতে বাধা দেয়া হচ্ছে, কারণ তাকে কোনো না কোনো একটা লিগ্যাল ফর্মে আইদার দলটা পুরো নিষিদ্ধ অথবা তার কর্মসূচির উপর স্থগিতাদেশ কিছু একটা হতে হবে। আদারওয়াইজ সে লিফলেট দিচ্ছে, সে মিছিল করছে, কোনো একদিন আওয়ামী লীগ একটা বিরাট সমাবেশ ডেকে বসবে, ঠেকানো আসলে লিগ্যালি তো সম্ভব না। নিষিদ্ধ হলে তার সব কর্মকাণ্ড নিষিদ্ধ করে দেওয়া যায়, তার নির্বাচনে আসা ঠেকানো যায়, সবই করা যাবে। এটা একটা বড় সুবিধার দিক আছে, কারণ সামনে এই প্রশ্নগুলো উঠবে। আওয়ামী লীগ নানান রকম কর্মসূচি ডাকছে মূলত এই কারণে, সে ডাকবে 2-4-5 জনও নামলে, কেউ যদি পাবলিক আমাদের সাধারণ মানুষ যদি কেউ তাদেরকে ধরে পিটিয়ে দেয়, এইরকম হাই প্রবাবিলিটি আছে, তো সেটা নিয়ে সমালোচনা হবে। সরকার গ্রেফতার করলে সেটা নিয়েও সমালোচনা হবে। এটাকে মোটা দাগে ডিল করা যেতে পারে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া যায়। আর আমার কাছে যেটা মনে হয় যে তাদের দলের অন্যান্যদের কাছে বার্তা দেওয়া যেতে পারে যে তাদের এই দলটুকুর শেষ অংশটুকু টিকে থাকেনি শেখ হাসিনার কারণে। ইনফ্যাক্ট নিষিদ্ধ করে দিলে যে তাদের নাশকতা টাইপের বন্ধ করা যাবে তা না। আওয়ামী লীগ আসলে হিজবুত তাহরির না, খুব অল্প কিছু লোকজনই তাদের আছে তা না। আওয়ামী লীগ অনেক বড় একটা সংগঠন, এখনো সিগনিফিক্যান্ট পার্সেন্টেজ অফ পিপল ওদের সমর্থক আছে। কিন্তু আবার আমি এভাবেও দেখতে চাই এই নিষিদ্ধ করাটা কোন একটা কৌশলের অংশ হতে পারে, যে বাস্তবে সরকার হয়তো নিষিদ্ধ করবে না, কিন্তু সেটা নিষিদ্ধ করছি এরকম একটা প্রেক্ষাপট তৈরি করছে। শেখ হাসিনার ইত্রামি কিছুটা যদি কমানো যায়, অন্তত ওই যে কথা বলা, হুমকি ধামকি দেয়া, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা, এগুলো যদি অন্তত বন্ধ করা যায়, সেটার জন্য কখনো কখনো আমরা বড় হুমকি তৈরি করি, সেটাও হয়ে থাকতে পারে। ঘটনা যেটাই হোক না কেন, প্রেক্ষাপট বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে। এবং ওই যে আমাদের আইসিটি আইনে যেটা অপশন নেই, তারপরও বিচারকের জুরিসডিকশন আছে, আর এটাকে আবার অ্যামেন্ড করে আবার একটা অর্ডিন্যান্স দিয়ে এগুলো করা কোনো জটিল ব্যাপার না। সুতরাং দেখা যাক সামনে কি হয়। এই দলটা
সত্যিকার অর্থে অনেক প্রবলেম হচ্ছে এবং একটা খুব জরুরি, শুধুমাত্র শেখ হাসিনা না, এই দলটাকে দিয়ে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে ফেলতে যাচ্ছে, আমাদের এই সরকারকে অস্থির করে তুলতে চাইছে এবং ভবিষ্যৎ সরকারগুলোকে সে একই চেষ্টা করবে। সুতরাং একটা দল যেটা পুরোপুরি বিদেশি এজেন্টের মতো, ব্যক্তিও না, দলটাই বিদেশি এজেন্টের মতো কাজ করে, সেই দল আমাদের এখানে অপারেট করতে পারবে কিনা 6 মাস পর যা যা হয়েছে সেটা রেখে আমাদের আসলে এই বিবেচনাগুলো করা যেতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার রিয়াল প্রবাবিলিটি এবং ঐক্যমত্য তৈরি হচ্ছে বলেই মনে হচ্ছে। সালাম আলাইকুম। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা এখানে বলছি, সরকার ডক্টর ইউনূস মানের শুধু সরকার না, এখানে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে দায়িত্বে আছেন তারা প্রত্যেকে কিন্তু পার্ট অফ সরকার। তো তাদের বক্তব্যগুলোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আর বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসে আমরা যা দেখা শুরু করছি সেখান থেকে এটা আইডিয়া করা যায় যে এমনটাই হবে। আওয়ামী লীগের কবর রচনা হতে যাচ্ছে কাগজপত্রে, মানে আইনের মাধ্যমে আওয়ামী লীগকে মোটামুটি কবর দেওয়ার যেই কাজ অথবা যে প্রসেসিং সেটা অনেকটাই চলছে বা শুরু হয়ে গেছে। তো এই কবরে আসলে কতটুকু মানে কি বলা হয় যে আপনার অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তারা সমর্থন করবে এটা সময় বলে দিবে। কারণ এর আগে গত 6 মাসে আমরা বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখেছি যে তারা এই কাজটাকে সমর্থনের দিকে যাচ্ছিল না, বাট 5ই ফেব্রুয়ারির পর প্রেক্ষাপট কিন্তু অনেকটা বদলে গেছে, সবাই ভিন্ন সুরে কথা বলছেন। আচ্ছা, ঘটনা কি, ইতিমধ্যেই 5ই আগস্টের পর ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে, আইনিভাবে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, আর এখন আছে আওয়ামী লীগের রাজনীতি। আর এই বক্তব্য কে দিচ্ছেন? খোদ সরকার দিচ্ছেন। মানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নামে বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে পারবে না, এটা শহীদদের প্রতি অঙ্গীকার। আপনি শব্দের গভীরতাটা বোঝার চেষ্টা করেন। জুলাই আগস্টে যারা মারা গেছে সেই মারা যাওয়া শহীদদের প্রতি কসম কাটা হচ্ছে বা অঙ্গীকার করা হচ্ছে, ওয়াদা করা হচ্ছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। হয়তো যতদিন একটা ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আছে হয়তো ততদিন, অথবা আগামী 5 বছর অথবা 10 বছর আজীবনের জন্য আওয়ামী লীগ নামে এটা রাজনীতি করতে পারবে না। এটা আসলে ট্যাকেল দিয়ে রাখতে পারবে না, জামাতের বেলায়ও পারেনি। আর এই বক্তব্য কে দিয়েছেন? আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম, নতুন দলের যিনি আগামী দিনের প্রধান হতে যাচ্ছেন। তিনি বলছেন, আমরা আইনের ভিত্তিতে বিচার নিশ্চিত করতে চাচ্ছি, আইনের ভিত্তিতে আওয়ামী লীগকে দল হিসাবে কাঠগড়ায় দাঁড় করাবো। আমরা বলেছি আওয়ামী লীগ ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে পারবে না। গতকালকে আপনার জুলাইয়ে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং সম্মাননা প্রদান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আর এতে শিক্ষার্থীদের বৈধ নেতৃত্ব নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচনেরও দাবি তিনি করেছেন। তিনি বলছেন যে মানে প্রোগ্রামটার নাম ছিল হিরোজ অফ ঢাকা ইউনিভার্সিটি। তো এখানে অনেকেই বক্তব্য দিয়েছেন। তিনি এখানে আওয়ামী লীগের ইস্যুতে বলছেন যে গত 15 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ক্যাম্পাসে নির্যাতন, নিপীড়ন, ভয়ের সংস্কৃতি চালু ছিল। আমাদের সকলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, কারণ তারা জানতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে গেলে সমগ্র জাতি দাঁড়িয়ে যাবে। তো তার বক্তব্য হচ্ছে যে প্রয়োজন হচ্ছে স্বাধীনতাকে রক্ষা করা, এটার স্পিরিটটাকে রক্ষা করা। লড়াই এখনো শেষ হয়নি। বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোসররা নানান আস্ফালন করছেন, আর জুলাইয়ের চেতনাও শেষ হয়ে যায়নি। তো এখানে বিভিন্ন বক্তব্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, আমরা দেখেছি আমাদের মূল যারা সমন্বয়ক তারা এখানে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপকর্ম, বিভিন্ন বিষয় নিয়ে তারা এখানে কথা বলেছেন এবং আগামী দিনে রাজনীতির মাঠ থেকে আওয়ামী লীগকে টোটালি মাইনাস করার তাদের যে বা নিষিদ্ধ করার যে রাষ্ট্রীয় এই মুহূর্তে যে কাঠামো থেকে সেটা নিয়ে কাজ করে যাচ্ছেন। আর তারা আশা করছেন খুব শীঘ্রই আপনারা এই কাজটা কমপ্লিট করবেন। অপরদিকে রাজনৈতিক দল হিসেবে জামাত কিন্তু একটা সমর্থন দিচ্ছে। আপনি জামাতের আমিরের সর্বশেষ একটা বক্তব্য ছিল সম্ভবত কক্সবাজারে বা কোথাও যেন, যে আপনার আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার আগে নির্বাচন এটা অযৌক্তিক, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। আবার আমরা যদি বিএনপির ভাষাটাও দেখি, বিএনপির খুবই টপ লেভেলের যারা নেতৃস্থানীয় নেতারা আছেন তাদের অনেকেই কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের জন্য বা আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য কথাবার্তা বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন বা অনেকে বলছেন। আমরা এই মুহূর্তে যেটা বুঝতে পারছি
যে আগামী সময়টা আওয়ামী লীগের জন্য খুবই কঠিন একটা সময় যাবে। ইভেন এখন পর্যন্ত হুমকি ধামকিমূলক যে শব্দগুলো, এগুলা কিন্তু প্রত্যাহার করতে হবে, পরিহার করতে। আপনি মনে রাখেন, আপনি যখন ভিকটিম, মজলুম, তখন মজলুমের গলা থেকে মানুষ মানে হুমকিমূলক ধমকিমূলক কথা কিন্তু পছন্দ করে না। হয়তো আপনার একটা পার্ট অফ ফলোয়ার এটা পছন্দ করবে। জুলাই আগস্টে যা ঘটছে এটার এগেনস্টে এখন যদি আপনি হুমকি ধামকি দেন, এটা করেঙ্গা সেটা করেঙ্গা, দেশে আসলে এই করেঙ্গা এই করেঙ্গা, তো এটাতে কি হবে যে আওয়ামী লীগের প্রতি মানুষের মন আরো বিষাই যাবে। আরো আপনি রাজনীতি করতে হবে জনগণ দিয়া। দীর্ঘ একটা সময় কিন্তু বিএনপি জামাত ধৈর্য ধরছে, মাইর খেয়েছে, জেল খাটছে, অত্যাচার সহ্য করছে। বেগম খালেদা জিয়ার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। আপনার বুঝতে হবে এটা একটা লং টার্ম ছিল, তারা ফেস করছে নানান পরিকল্পনা পানি ঢালা হয়েছে, তারপরে ফাইনালি এসে তারা অ্যাচিভমেন্ট করছে। সো এটা ভাবার কোনো কারণ নাই রাতারাতি এখানে কোনো কিছু হয়ে যাবে, ট্রাম্প সেটা করবে অথবা ভারত এটা করবে, কিছুই করবে না। আপনারটা আপনাকেই করতে হবে। এটা কিভাবে? ভালোবাসা দিয়া, হুমকি দামকি দিয়া না। একটা দেইরা অ্যান্সার দিবেন, একটা দেইরা বক্তব্য আসবে, উল্টাপাল্টা বক্তব্য আসবে মিডিয়াতে, আওয়ামী লীগের নেতার কোন এমপি মন্ত্রী সাবেক, পাবলিক এটাতে আর বিগড়াই যাবে ভাই, আর বিগড়াই যাবে। মাথায় রেখে কৃতকর্মের জন্য অনুতপ্ততা মিনিমাম লেভেলে থাকতে হবে। তো দেখা যাক, তবে এটা কাগজ কলমে বন্ধ হবে, কারণ এই দেশে আওয়ামী লীগ একটা বিশাল ফ্যান ফলোয়ার আছে। আপনি নিষিদ্ধ করে দিলেন, কলম দিয়া জামাতকেও করা হয়েছিল, তো কতদিন এটা টিকছে? টিকে নাই, কারণ মানুষের মধ্যে চাহিদা ছিল। তো আওয়ামী লীগের এখন নির্দিষ্ট একটা ফ্যান বেস ফলোয়ার আওয়ামী লীগের নেতাকর্মী অবশ্যই আছে, এবং এটা পার্সেন্টটাও কম না আপনি পার্সেন্টে হিসাব করলে। কিন্তু আমজনতা মানে ধরেন ওই সকল মানুষগুলো যারা ভাত খায়, ঘুমায়, ওঠে, মানে 5ই আগস্টের সময় যা ঘটছে আমজনতার কিন্তু কানেক্টিভিটি চলে আসছিল, যার কারণে এটা ঘটাইতে পারছে। এর আগে বিএনপি কিন্তু এই কাজটা পারে নাই, আমজনতা আসছে না। রিক্সাওয়ালা মনে করছে আরে ধুর এটা বিএনপির প্রোগ্রাম, আমার কি। কিন্তু 5ই আগস্টের আগের পরে যে সমস্যাগুলো ছিল আওয়ামী লীগের জন্য, ওই সময় কিন্তু সবাই কানেক্ট হয়ে গেছিল। কেন? যার যার জায়গা থেকে। আপনি ওই নির্দিষ্ট একটা ফ্যান বেস নিয়ে আপনি কাজ করতে পারবেন না। জনগণ আপনার পক্ষে আসতে হবে। এখন জনগণ কারা? ভাত খায়, ঘুমায়, নামাজ পড়ে, মসজিদে যায়, মন্দিরে যায়, চার্চে যায়, প্যাগোডাতে যায়, তারা। তো মোট কথা হচ্ছে যে রাজনীতিতে কামব্যাক করতে হলে আজকে হোক, কালকে হোক, 10 বছর পরে হোক, পজিটিভ ওয়েতে আপনাকে কামব্যাক করতে হবে। এই মুহূর্তে বিভিন্ন ধরনের বক্তব্য যেগুলো আসছে, বা ধরেন যে এটা করে ফেলবো, সেটা উড়াই ফেলবো, এরকম বক্তব্য কিন্তু আসতেছে, বিভিন্ন জায়গা থেকে আসতেছে। দেশে এসে একযোগে ঝাঁপাইতে হবে, মেয়র জাহাঙ্গীরের ফোন রেকর্ড ফাঁস হচ্ছে, আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনাগুলো সামনে চলে আসতেছে। আবার খোদ শেখ হাসিনা তিনি নিজেও বক্তব্য দিচ্ছেন। তো প্রত্যেকটা বক্তব্য হচ্ছে কি একটু কাউন্টারমূলক সরকারের সাথে। সরকার তো সর্বোচ্চ চাইবেই, কারণ এই এন্টারিং গভর্নমেন্ট বা যারা এখানে আছে আগামী দিনে দল করুক, প্রত্যেকের ভয় আছে যে আওয়ামী লীগ ফিরে আসলে এদের প্রত্যেককে ফাঁসি দিয়ে দিবে। এরা ব্যক্তিকে প্রয়োজনও চাইবে। তো বুঝতে হবে এটাকে কিভাবে ডিল করতে হবে, হুমকি ধামকি দিয়া না। দেখা যাক কখন এই সিদ্ধান্ত সামনে আসে। ভালো থাকুন দর্শক। এই মুহূর্তে রাজারবাগ পুলিশ লাইন্সে আইন উপদেষ্টা কথা বলছেন, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। তার সাথে কাজ করতে হয়। যখন আপনার সামনে প্রতিরোধ বেশি থাকবে তখন আরো দৃঢ় চিত্তে কাজ করতে হবে। আমি জানি আমার অনেক ছাত্র আছেন যারা জাজ ছিলেন, অনেকে আছেন মনের থেকে সায় দিতে পারেন নাই, তবু বাধ্য হয়ে কাজ করতে হয়েছে, বাধ্য হয়ে অপকর্ম মেনে নিতে হয়েছে। আজকে তো আপনাদের সেরকম সময় নাই। আপনারা স্বাধীনভাবে আইন শৃঙ্খলা, আপনারা স্বাধীনভাবে বিচার করবেন। পুলিশে যারা আছেন স্বাধীনভাবে দায়িত্বশীলতার সাথে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন। আজকে এখানে 4টা প্রতিষ্ঠানে, 4টা রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের একটা কর্মশালা হচ্ছে। প্রসিকিউটর আছেন, পুলিশ আছেন, জাজ আছেন, ডিসি সাহেবরা আছেন। আমি অল্প দু একটা কথা শুধু বলবো। এই বর্তমানে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আমাদের মূল দায়িত্বের ক্ষেত্রে আপনাদের কি কি ভূমিকা পালন করার আছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমরা জানি একটা কমন অভিযোগ থাকে পুলিশের, এটা আমি অনেক আগের থেকে শুনেছি, যে আমরা আসামি ধরে এনে দেই, জাজরা ছেড়ে দেয়। এটা অনেক পুরনো কমপ্লেন, আমি এটা বোধহয় 20-30 বছর যাবৎ শুনছি।
তো আমার একটা জিনিস শুধু এখনকার পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, পুলিশ ভাই যারা আছেন আপনারা এফআইআরটা একটু ডিটেইল করে লিখেন। অনেক সময় এজাহার অনেক তথ্য থাকে না, কিন্তু আপনি এফআইআর লেখার সময় এটা তো আপনার হাতে, আপনার তো সেই এফিসিয়েন্সিটা আছে। আসামির পরিচয় যতটা জানানো যায় জানানোর চেষ্টা করেন। বিশেষ করে যখন ফরওয়ার্ডিং দিবেন, অ্যারেস্ট করার ক্ষেত্রে তো আপনার ফরওয়ার্ডিং দেওয়ার অথরিটি আছে। ফরওয়ার্ডিং এর মধ্যে যথেষ্ট তথ্য দিয়ে আসামির ইনভলভমেন্ট এবং আসামির পরিচয়টা ভালো করে আইডেন্টিফাই করে দিয়ে, তাহলে আমাদের বিচারকদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আমাদের যারা জাজরা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যে বিগার পিকচার অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা মাথায় রাখবেন। আপনারা হুটহাট করে জামিন দিবেন না। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদি একই অপরাধ আবার করার চেষ্টা করেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা, আপনারা আমার চেয়ে ভালো জানেন। আবার যিনি জামিনের যোগ্য, গত আমলের মতো তাকে জামিন থেকেও বঞ্চিত করেন না। বাট মোট কথা হচ্ছে ওভারঅল যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সেটা মাথার মধ্যে রাখবেন। আমরা খুব চ্যালেঞ্জিং সময় অতিবাহিত করছি। পুলিশ ভাইরা অনেক কষ্ট করে একটা হত্যা মামলার আসামিকে যখন ধরে আনে, হত্যা মামলার আসামি, এই জুলাই গণহত্যা মামলার আসামি, সেখানে আপনাদের অবশ্যই জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে এবং আপনাদের লক্ষ্য রাখতে হবে যে এই আসামিরা বেরিয়ে এই বিচার প্রক্রিয়াটাকে কতটা বাধাগ্রস্ত করতে পারে। এগুলি আইনের কথা, এগুলি আমার বানানো কথা না। এখানে আপনাদের রিল্যাক্স হওয়ার কোনো সুযোগ নাই, এটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। যারা এখানে প্রসিকিউটর আছেন আপনারা লক্ষ্য রাখবেন, আপনারা হচ্ছেন সরকার এবং কোর্টের মধ্যে একটা ব্রিজের মতো। অনেক সময় যদি পুলিশের রিপোর্টে যথেষ্ট তথ্য না থাকে বা আদালত যদি যথেষ্ট পরিমাণ ওয়াকিবহাল না থাকে, অনেক তথ্য দিয়ে, পরামর্শ দিয়ে, যুক্তি দিয়ে দায়িত্ব পালন করার স্কোপ আপনাদের রয়েছে। অবশ্যই বিষয়টি আপনার মতামত কমেন্টে জানাবেন। কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর ইউনূস যে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনারা কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনারা মতামত দ্রুত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।